আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মার্কেট অ্যানালাইসিস করব এবং মার্কেটের ব্যাপারে একটা কোশ্চেনের আনসার খোঁজার চেষ্টা করব। সেই কোশ্চেনটা হলো, স্টক মার্কেটের পতন কি শেষ কিনা, বা এটা কি আসলে বটম আউট করে ফেলেছে কিনা। তো মেইনলি আমরা এই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সহ অনেক ধরনের অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও আমরা রিসেন্টলি একটি পডকাস্ট শুরু করেছি, যে পডকাস্টটার অনেক রিকোয়েস্ট আমরা পাচ্ছি আমাদের ইনবক্স থেকে শুরু করে আমাদের ভিডিওর অ্যান্ড পোস্টের কমেন্টে অনেকেই পোস্ট করে বলতেছেন যে আমাদের এই পডকাস্টের ফার্স্ট এপিসোডটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যেন সেকেন্ড এপিসোড থেকে কন্টিনিউ করি। তো তাদের জন্য জাস্ট একটু শর্ট করে বলছি যে আমরা কিন্তু সেকেন্ড এপিসোডের জন্য গেস্ট খোঁজার অলরেডি ট্রাই করতেছি, বাট মেবি আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম দেখে তেমন কোনো গেস্ট আসলে আমাদের সাথে হয়তো বা কোলাবোরেট করতে রাজি হচ্ছেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের সাবস্ক্রাইব কাউন্টটা একটু বেশি হলে সেক্ষেত্রে হয়তো আমরা আসলে গেস্টদেরকে অ্যাপ্রোচ করলে তারাও হয়তো আর একটু গুরুত্ব সহকারে দেখবে। এছাড়াও পডকাস্টের ভিডিওটি যারা এখনো দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এই যে এই ভিডিওটা। আর যারা দেখেছেন বা অর্ধেক দেখেছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে পডকাস্টের ভিডিওটা যেহেতু একটু বড়, আমরা কি এটাকে পার্ট বাই পার্ট আপলোড দিব কিনা। যাক, ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেললাম। So, আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় ফেরত আসি। So, আজকের ভিডিওতে আমরা ডিএসই এক্স নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই চার্টটা বা প্রাইস ইন্ডেক্সটা দেখি, এটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউনওয়ার্ড মুভমেন্টেই রয়েছে অনেক দিন ধরে। এই অনেক দিনটাও কবে থেকে, 2021 সালের পর থেকেই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা ডাউনওয়ার্ড মুভমেন্টে রয়েছে। তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স আমি ড্র করে রেখেছি। এই রেজিস্ট্যান্সটা কেন ড্র করেছি এটা হয়তো আপনারা আরেকটু পরে বুঝতে পারবেন। বাট আপাতত আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের এন্ড থেকে দেখাই, আপনারা জানেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু কম করি, বা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকেও কানেক্ট করার চেষ্টা করি। সো আপাতত আমি শুরুতেই টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাচ্ছি, দেন ফান্ডামেন্টালকে আমি কানেক্ট করে দেখানোর চেষ্টা করব। সো এই জোনটা যদি দেখি, বা এই যে ফিবোনাক্কি যে চার্টটা, এটা যদি দেখি এখান থেকে নিচে ড্র করলে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এই যে গোল্ডেন রেশিও যে জোনটা, সেটা কিন্তু এই 4910 থেকে 4991 পর্যন্ত এই রেঞ্জটাতে আসে। তো এই রেঞ্জটা আপাতত আমরা যদি শুধু ফিবোনাক্কি হিসাবে দেখি, সেই হিসাবেও কিন্তু এটাকে একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে মনে হচ্ছে। এছাড়াও আমরা ফান্ডামেন্টালিও এই জিনিসটাকে ভেরিফাই করার চেষ্টা করব যে এটা কেন একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। তো তার আগে চলুন আমরা ডিএসসি এক্স এর পিই রেশিও ডেটাটা একটু দেখে আসি। তো এইখানে 2013 সাল থেকে বা 12 সাল থেকে ডেটা নেওয়া আছে। তো অলমোস্ট 12-13 বছরের একটা ডেটা। তো সেই 12-13 বছরের ডেটাতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ডিএসসি এক্স এর যেই পিই রয়েছে, এটা কিন্তু গত 12-13 বছরের মধ্যে লোয়েস্ট অবস্থানে রয়েছে, যেটা কিছুদিন আগেই 8.83 পর্যন্ত লোয়েস্ট ক্রিয়েট করেছিল। এখন মার্কেট একটু যেহেতু ব্যাক করেছে, ব্যাক করার পরেও কিন্তু সেটা 9.41। অ্যান্ড আমরা যদি দেখি হিস্ট্রিক্যাল লো গুলা, সেটা কিন্তু 2020 সালে ছিল 10.52 এবং 2013 সালে সেটা ছিল 10.54। আর জুন 2024 মানে গত বছর যখন অগাস্ট মাসে একটা ভালো রিটার্ন দিল, তার আগে সেটা ছিল 9.46। তো সেই হিসাবে কিন্তু এখনো তার যে হিস্ট্রিক্যাল যে লো পয়েন্ট গুলা সেটার নিচে রয়েছে। দ্যাট মিনস মার্কেট কিন্তু অনেকটাই আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো মার্কেট আন্ডার ভ্যালুড, এখনই কি ওভার ভ্যালুড হয়ে যাবে কিনা, বা আগামী কালকে থেকে ওভার ভ্যালুড হয়ে যাবে কিনা, সেটার উত্তর হলো না। কারণ মার্কেট আন্ডার ভ্যালুড হলেই যে একদম সাথে সাথে ওভার ভ্যালুড হয়ে যাবে এরকম না। ভ্যালুয়েশন কিন্তু এভাবে কাজ করে না। ভ্যালুয়েশন আপনাকে লং টার্মে, মার্কেটের ব্যাপারে ওয়ারেন বাফেট যেটা বলেছেন যে মার্কেট কিন্তু শর্ট টার্মে একটা ভোটিং মেশিন এবং লং টার্মে একটা ওয়েইং মেশিন। দ্যাট মিনস আসলে মার্কেট শর্ট টার্মে সেন্টিমেন্টের উপরেই চলে, বা ভোট যেরকম আপনার সেন্টিমেন্ট যেদিকে যাবে ভোট সেদিকে যাবে, সেভাবে সেন্টিমেন্টের উপরে চলে। আর লং টার্মে সেটা একটা ওয়েইং বা ওজন করার যে মেশিনগুলা সেটার মতো। দ্যাট মিনস আপনার যে ওজন থাকবে সেটা কিন্তু লং টার্মে সেটা প্রতিফলিত হবেই। তো এইখান থেকে আন্ডার ভ্যালুডের কারণে এখনই ঘুরে যাবে এরকমটা বলা হয়তো মুশকিল, বাট লং টার্মে অবশ্যই ঘুরবে, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা যদি এখানে আরেকটা ডেটা দেখি, যেটা ডিএসইএক্স এর সাথে ট্রেজারি বন্ডের যেই সম্পর্কটা বা কোরিলেশনটা, সেটা যদি আমরা দেখি, এইখানে অক্টোবর 2013 থেকে ডেটা নেওয়া আছে, এইখানেও 12-13 বছরের একটা ডেটা নেওয়া আছে। তো গত 12-13 বছরের ডেটাতে আমরা দেখতে পাচ্ছি
যে যখনই ট্রেজারি বন্ডের এই যে লাল যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, লাল লাইনটা কিন্তু ট্রেজারি বন্ডের 5 বছরের যে ট্রেজারি বন্ড তার ইল্ড, আর নীল যেটা এটা ডিএসিএক্স কে আমরা জাস্ট একটু ট্রিম করে নিয়েছি যাতে কোরিলেট করতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যখনই দেখি ট্রেজারি বন্ডের ইল্ড অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু মার্কেট কমে যায়, এবং মার্কেট বা এবং ট্রেজারি বন্ডের ইল্ড যদি কমতে থাকে তখন কিন্তু মার্কেটে আমরা একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। আবার এইখানেও দেখুন, যখনই দেখলাম আমরা ট্রেজারি বন্ডের ইল্ড কমতেছে তখন কিন্তু মার্কেট বেড়ে গিয়েছে, যেটা 2021 সালের যেই শর্ট বা বুল রানটা ছিল। এই যে এইখানে আমরা ডিএসিএক্স কিন্তু 20 পর্যন্ত পিতে যেতে দেখেছি। তো এই টাইমটায় তখন কিন্তু ট্রেজারি বন্ডের ইল্ড কমেছে। তো এইখানে বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে যে কোরিলেশনটা এটাকে ইনভার্স কোরিলেশন বা ইনভার্ট কোরিলেশন বলা যেতে পারে। যেমন এই জায়গাটায় কমতেছে ডিএসিএক্স আর এখানে কিন্তু 5 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড বাড়তেছে। আর দেন আসলে 2021 সালের পর থেকে যদি আমরা দেখি সেই হিসাবে কিন্তু ট্রেজারি বন্ডের ইল্ড একদম কন্টিনিউয়াসলি বাড়তেছে। আর ডিএসি এক্স কিন্তু এই মাঝখানটায় ফ্লোর প্রাইস দেওয়া ছিল যে কারণে খুব বেশি কমতে বা বাড়তে পারে নাই। বাট এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল কিন্তু 21 সাল থেকে, যেটা আমরা প্রথমেই একবার বলেছি যে মার্কেট কিন্তু এই 2021 সালের পর থেকে কন্টিনিউয়াস একটা কারেকশনে রয়েছে। তো মার্কেটকে যদি এখন বাড়তে হয়, মার্কেট কিন্তু অবশ্যই এখন আন্ডার ভ্যালুড রয়েছে, আমি বলবো না যে মার্কেট এখন ওভার ভ্যালুড রয়েছে। বাট সমস্যাটা হলো এই যে ট্রেজারি বন্ডের ইল্ড এটাকে কিন্তু আমরা 12.36 বা এর আশেপাশে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা এই যে 2013 সালের পরে বা 13 সালেও কিন্তু এই লেভেলে ছিল না। 13 সালের আগের ডেটা আমাদের কাছে নাই, সো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 13 সালেরও যে পিক ছিল আমাদের কাছে যে যতটুকু ডেটা আছে সেখানে 11.78, বাট বর্তমানে কিন্তু সেটা 12-এর উপরে রয়েছে। তো এই হিসাবে আসলে মার্কেট যদি আমাদের বুল রানে যেতে হয় বা মার্কেটকে যদি আবার বেটার বা ভালো করতে হয় সেক্ষেত্রে কিন্তু ট্রেজারি বন্ডের ইল্ডটাকে একটু কমতে হবে, যেই কারণে আমরা ক্লোজলি ট্রেজারি বন্ডের ইল্ডটাকে ফলো করি। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে দুই জায়গাতেই কিন্তু আমরা ট্রেজারি বন্ডের ইল্ড গুলা প্রতি মাস শেষে বা উইকলি বেসিসে আমরা কিন্তু একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যারা আমাদের সাথে ইউটিউবে অথবা ফেসবুকে কানেক্টেড নাই তারা চাইলে কিন্তু সেখানে কানেক্টেড হয়ে নিতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন ট্রেজারি বন্ডের ইল্ড কমতেছে নাকি বাড়তেছে। যাই হোক, সো এই জায়গাটায় মার্কেট যদি আবার বাড়তে হয় সেইখানে আমাদের আসলে ট্রেজারি বন্ডের ইল্ড কমতে হবে। আর বর্তমানে আমরা যেহেতু বলতেছি যে মার্কেটের পিই সবচেয়ে লোয়েস্ট লেভেলে রয়েছে, একই জিনিস কিন্তু আমাদের দেখতে হবে। আমরা যদি ইন্টারেস্ট রেটের ডেটাটা দেখি, বাংলাদেশের বর্তমানে যে ইন্টারেস্ট রেট বা রিপো রেট যদি বলি, রিপো রেটটা কিন্তু এইখানে 10 বছরের ডেটা নেওয়া আছে 2015 সাল থেকে। তো 10 বছরের ডেটা অনুসারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সর্বোচ্চ লেভেলে মানে 10 রিপো রেটে রয়েছে, বা ইন্টারেস্ট রেটটা কিন্তু গত 10 বছরে হাইয়েস্ট লেভেলে রয়েছে। তো সেই হিসাবে আমাদের মার্কেটের গত 10 বছরের ডেটা যদি আমরা দেখি, 10 বছরে কিন্তু মার্কেটের ইন্ডেক্স হয়তো লো ক্রিয়েট করে নাই, বাট পিইর দিক থেকে যদি দেখি বা পি রেশিওর দিক থেকে যদি দেখি সেই হিসাবে কিন্তু মার্কেট লো ক্রিয়েট করেছে। এখানে ইন্ডেক্স লো ক্রিয়েট না করার রিজন হলো গত 10 বছরে তো ইন্ডেক্সে আসলে আরো কিছু স্টক অ্যাড হয়েছে যারা ইন্ডেক্সে কন্ট্রিবিউট করতেছে, সো সেই হিসাবে আসলে ইন্ডেক্স গত 10 বছরের চাইতে লোতে যায় নাই। বাট আমরা পি রেশিও অনুসারে দেখলে তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেটও কিন্তু আসলে গত 10 বছরের লোয়েস্ট লেভেলে রয়েছে। তো মার্কেটকে যদি এখান থেকে বাড়তে হলে কিন্তু আমাদের যে ট্রেজারি বন্ডের ইল্ড এটাকেও কমতে হবে এবং ইন্টারেস্ট রেটও কমতে হবে। এবার যদি আবার আমরা ইন্ডেক্সের চার্টে ফিরে আসি, তো এখানে আমরা যদি জাস্ট মান্থলি ভিউতেই থাকি সেটা বা উইকলি ভিউতে থাকতে পারি আমরা, তো উইকলি ভিউতে থাকলে দেখতে সুবিধা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে জুন মাস থেকে আমরা কিন্তু 3-4 সপ্তাহ একটা ভালো র্যালি পাই। আর যেখানে এখানে আমাদের কোরবানির ঈদ ছিল যে কারণে এক সপ্তাহের মতো মার্কেট অফ ছিল। বাট জুন মাসে সাধারণত ট্যাক্স রিবেট নেওয়ার জন্য অনেকে মার্কেটে ইনভেস্ট করে থাকেন, সেই হিসাবে মার্কেটে একটা র্যালি পাচ্ছি। এছাড়াও জুলাইতেও কিন্তু আমরা যদি আবার ডে চার্টে ফেরত আসি, ডে চার্টে ফেরত আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 2 দিন, 2 জুলাই এবং 3 জুলাই, 2 দিন মার্কেট মোটামুটি একটা ভালো পজিটিভ রিটার্ন দিয়েছে। তো এটার রিজন কি হতে পারে এটা দেখতে গিয়ে আমাদের কাছে একটা নিউজ আসে আমাদের চোখে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 জুলাই 2025-এ এই নিউজটা পাবলিশ হয়েছে। তো এই নিউজে বলা হয়েছে যে সঞ্চয়পত্রের মুনাফা বা রেট একটু কমেছে। তো এটা কেমন কমেছে সেটাও যদি আমরা দেখি, যে এটা আগের বছর বা আগে কিন্তু 12.55 ছিল এটার রিটার্ন, আর বর্তমানে সেটা 11.98 করা হয়েছে। দ্যাট মিনস এই যে সঞ্চয়পত্র রয়েছে যেটা, এটার কিন্তু রিটার্ন রেট সরকার অনেকটাই কমিয়েছে। তো আমাদের ধারণা এইখানে 1 তারিখে যেহেতু এই নিউজটা পাবলিশ হয়েছে,
তো গত 2 দিন মার্কেটে হয়তো একটা স্পেকুলেশন ছিল যে যেহেতু সঞ্চয়পত্রের রেট কমেছে, ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড এবং এই যে রিপো রেট, মেইনলি রিপো রেটটা হয়তো কমবে, এরকম হয়তো একটা স্পেকুলেশন মার্কেটে ছিল, যেই কারণেই হয়তো মার্কেট গত 2 দিন বেড়েছে। বাট এখন যেই স্পেকুলেশনটা ছিল সেইটাতে একটা পানি ঢেলে দিল আমাদের আজকের একটা নিউজ, যেটা জুলাই 6, 2025-এ প্রকাশ করা হয়েছে। এটা ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছে। সো এখানে বলতেছে যে বাংলাদেশ ব্যাংক আনলাইকলি টু কাট পলিসি রেট নাও, বা রিপো রেট যেটা আর কি। সো রিপো রেটটাকে এখনই তারা কাট করবে না। সো মেইনলি এইখানে এই নিউজটা যদি আপনারা পড়েন, নিউজটা পড়লে যে সামারি যেটা, যে বর্তমানেও বা এখন পর্যন্ত ইনফ্লেশন অনেক হাই রয়েছে। লাস্ট মাসে যেটা ছিল 9.05%, এই মাসে বা জুনেরটা এখনো বের হয় নাই। সো জুনেরটা বের হলেও বা 9-এর চাইতে কমবে বলে মনে করতেছেন আমাদের গভর্নর। বাট স্টিল উনি সেটাতে হ্যাপি না, কারণ অ্যানুয়াল অ্যাভারেজ ইনফ্লেশন কিন্তু 10.13%-এ রয়েছে। তো এইটাকে উনি আরো কমার আগ পর্যন্ত রিপো রেটটাকে কমাতে চাচ্ছেন না। তো এই নিউজটা যেহেতু পাবলিশ হয়েছে, এইখানে আমার ধারণা যে কিছু ইনস্টিটিউটের একটা পজিটিভ আউটলুক ছিল যে রিপো রেটটাও হয়তো কমবে, যেহেতু সঞ্চয়পত্রের রেটটা কমেছে। বাট এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি ডেইলি স্টারকে কনফার্ম করেছেন যে উনি এখনই হয়তো বা রিপো রেট বা পলিসি রেটটা কমাবেন না, তো আমার ধারণা মার্কেট এই রেজিস্ট্যান্স জোনটাকে হয়তো নিবে। সো এই রেজিস্ট্যান্স জোনটা একটু বড় জোন বা বড় রেঞ্জ, বুঝতে পারতেছেন। তো এটা যে কোনো জায়গা থেকে হয়তো রিয়াক্ট করতে পারে, এই যে লাল দাগ এখান থেকেও হয়তো করতে পারে বা উপর পর্যন্তও যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা ধারণা বা প্রেডিকশন সেটা হলো এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট একটু রিয়াক্ট করে কিছুটা কারেকশন নিয়ে, তো এই কারেকশনটা কতটুকু হবে এখনো বলা যাচ্ছে না, কারণ কারেকশনটা নির্ভর করবে মিনহোয়াইল ট্রেজারি বন্ডের ইল্ড কেমন রিয়াক্ট করে সেটার উপরে। তবে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের গভর্নমেন্ট যেহেতু বেশ কিছু ফরেন লোন আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেশ কিছু ফরেন লোন পেয়েছে, তো তাদের টাকার দরকারটা একটু কম থাকবে বলেই আমাদের মনে হচ্ছে। সেই হিসাবে হয়তো ট্রেজারি বন্ডের ইল্ডটা একটু কমতে পারে। তো এরকমটাই যদি কেস হয় তাহলে হয়তো লোয়ার লো ক্রিয়েট নাও করতে পারে। বাট ট্রেজারি বন্ডের ইল্ড যদি স্টিল এই যে বর্তমানে যেই লেভেলে রয়েছে বা এই যে এইখানেই একটা জায়গায় অলমোস্ট ফিক্স হয়ে গিয়েছে, সো এই জায়গায় যদি থাকে সেই হিসাবে হয়তো লোয়ার লো দেখলেও দেখতে পারি আমরা। বাট আমার ধারণা হয়তো বা লোয়ার লো আমরা দেখতে পাবো না। তো লোয়ার লো যদি আমরা নাও দেখি, সেই হিসাবে আমার প্রেডিকশন হলো এইখান থেকে হয়তো আমরা এই রেজিস্ট্যান্স জোনের যে কোনো একটা জায়গায় আমরা হিট করে দেন হয়তো কিছুটা কারেকশন হয়ে পরে হয়তো বা আমরা যখন রিপো রেটটা কমবে তখন হয়তো আমরা একটা বুল রান দেখতে পাবো। সো আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভও বলি, তো এই রেঞ্জটা যদি আমি জাস্ট একদম লাল দাগের নিচের লেভেল পর্যন্ত আসে, এই হিসাবে হয়তো বা আমরা এই যে 0.5 অথবা যদি আমরা বেশি কারেকশন হতে দেখি তো হয়তো বা 0.6-এ আসতে পারে। বাট আবার এখান থেকে কিন্তু লোয়ার লো ক্রিয়েট করতে পারে। যদি লোয়ার লো ক্রিয়েট না করে বা আমাদের ট্রেজারি বন্ডের যে ইল্ড সেটা যদি বর্তমানে যেইভাবে রয়েছে সেইখানে যদি থাকে তাহলে হয়তো লোয়ার লো ক্রিয়েট করবে। বাট এটা যদি তার চাইতে কমা শুরু করে তাহলে হয়তো এই জায়গা থেকে একটা রেসপন্স আমরা দেখতে পাবো। সো রেসপন্সটা যদি এখান থেকে আমরা দেখতে পাই সেক্ষেত্রে হয়তো ততদিনে আমাদের যে ইনফ্লেশন বা সিপিআই রেটটা রয়েছে, ইনফ্লেশনটা আশা করতেছি ততদিনে কমে আসবে। সো এই জায়গায় যখন আসবে বা যদি লোয়ার লো ক্রিয়েট করে তখন থেকে যদি রিপো রেট সরকার কমানো শুরু করে বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন উনি যদি এটা কমানো শুরু করেন, তখন থেকে হয়তো মার্কেটে আমরা ফুল ফেজে একটা বুল রান দেখতে পাবো। তো ইন্ডেক্স নিয়ে এটাই আপাতত আমাদের একটা প্রেডিকশন। তবে আমাদের ধারণা বা প্রেডিকশনের উপরে বেস করে কোনোভাবেই ইনভেস্ট করা উচিত হবে না, কারণ একই সাথে আপনার কিন্তু মনে রাখতে হবে মার্কেট কিন্তু স্টিল আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আপনি এইখান থেকে এখন কেউ যদি মনে করেন যে আমি আন্ডার ভ্যালুড রয়েছে বাট স্টিল এইখানে আসার পরে আমি সেল দিয়ে দিব, সেল দিয়ে আবার নিচের লেভেলে আসলে কিনবো, এরকমটা কিন্তু করা উচিত হবে না। কারণ আন্ডার ভ্যালুড অবস্থায় আপনি মার্কেটে কোনো কিছু সেল না দিয়ে বরং আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে আপনি যদি আপনার কাছে কিছু এক্সট্রা ক্যাশ থাকে সেটাতে অ্যাগ্রেসিভলি এখন পজিশন না নিয়ে মার্কেটে এই যে রেজিস্ট্যান্স জোনটা এটা যদি সোজা এখান থেকে উপরে গিয়ে বা এখান থেকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তখন হয়তো এই জায়গাটায় বা এর আশেপাশে কোনো জায়গায় আপনি এন্ট্রি নিতে পারেন যদি ব্রেকআউট দিয়ে দেয়। আর যদি ব্রেকআউট না দেয় আপনার কাছে যে ফ্রি ক্যাশটা আছে সেটা দিয়ে জাস্ট আপনি মার্কেটটা অবজার্ভ করেন, যদি নিচের দিকে আসতে থাকে তো তখন হয়তো এই লেভেলের আশেপাশে বা এর নিচে কোথাও আসলে তখন থেকে হয়তো আপনি এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন। তো আশা করি আমরা যে মেসেজটা দিতে চেয়েছি সেটা আপনাদের কাছে ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এছাড়াও কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।